ঢাকায় মানুষের চাপ কমাতে বিশ্বব্যাংকের ঋণে নতুন প্রকল্প অনুমোদন অন্তর্বর্তী সরকারের। তৈরি হচ্ছে নীতিমালা, বাতিল করতে পারবে না রাজনৈতিক সরকার। ঢাকা ভিত্তিক যেই নগরায়ন হয়েছে, নগরায়নের বিকেন্দ্রীকরণ আমাদের করতেই হবে। জেলা শহরগুলো আছে, সিটি কর্পোরেশনগুলো আছে, এগুলোর যদি সুযোগ সুবিধা বাড়ানো যায়, এটা একটা বেশ বড় প্রকল্প। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের খরচ বাড়ল ৬.৫ কোটি টাকা। ধোঁয়াশায় শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন। সম্ভাব্য দিনক্ষণ চূড়ান্ত করতে পারছে না বেবিচক। এইখানে আসা যে সমস্যার মধ্যে আমরা পড়ি, তো ওইটা চালু হলে আমাদের জন্য অনেক ইজি হবে। এখনো চালু কেন হচ্ছে না, এই জিনিসটা এখনো বুঝতে পারতেছি না। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যে এটাকে আমরা যত দ্রুত সম্ভব আমাদের এটাকে উন্নত করার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 15 অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ। জানা যাবে খুদে বার্তার মাধ্যমে। পরীক্ষা না হওয়া বিষয়গুলোর ক্ষেত্রে ভিত্তি ধরা হবে এসএসসির রেজাল্টকে। ফেসবুকে অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সাময়িকী বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম। চাকরিচ্যুতির দাবিতে রংপুরে বিক্ষোভ। হত্যা মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন, 2 সচিব নজিবুর আমিনুল রিমান্ডে। কারাগারে পাঠানো হলো নারায়ণ চন্দ্রকে। নতুন মামলায় গ্রেপ্তার হাজি সেলিম। এবং দুর্গাপূজায় নেই কোনো নিরাপত্তা ঝুঁকি, জানালেন আইজিপি। বললেন, কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের ডেকে চাওয়া হচ্ছে কৈফিয়ত। নজরদারিতে জামিন পাওয়া জঙ্গিরা। ঢাকা শহরে চাপ কমাতে সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় নাগরিক সুবিধা বাড়াতে বিশ্বব্যাংকের ঋণে নতুন প্রকল্প অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার। ৬.৫ কোটি টাকা খরচ বাড়িয়ে ২৪,৩৮১ কোটি টাকা ব্যয় হতে যাচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে। জাপানের ঋণে প্রকল্পটি ২০২৯ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে। কর্ণফুলী নদীর ওপর হবে সড়ক ও রেল সেতু। একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, কোনো রাজনৈতিক সুবিধাপুষ্ট প্রকল্প হাতে নেওয়া হবে না। দেশের দক্ষিণ পূর্বে সমুদ্র অর্থনীতি ও ভূ রাজনৈতিক দৃষ্টিতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিনের। এর আগে ২০১২ সালে সোনাদিয়া দ্বীপে চীনের আগ্রহে গভীর সমুদ্র বন্দর নির্মাণ অনেক দূর এগুলেও শেষ পর্যন্ত ভারতের আপত্তিতে মুখ থুবড়ে পড়ে। সবশেষ ২০২০-এ জাপানের সহযোগিতায় মাতারবাড়িতে প্রকল্পটি আবারও আলোর মুখ দেখতে শুরু করে। বর্তমান সরকারের দ্বিতীয় একনেক সভায় দ্বিতীয় সংশোধনী এনে প্রকল্পটির মেয়াদ বাড়ানো হলো 3 বছর। বাস্তবায়নে ২৪,০০০ কোটি টাকার মধ্যে জায়গায় ঋণ দেবে প্রায় ১৮,০০০ কোটি টাকা। যখন আরও ব্যবসা বাণিজ্য বাড়বে, একটা গভীর সমুদ্র বন্দর না লাগলে আমাদের ব্যবসা খরচ অনেক বেশি হয়, কারণ ছোট ছোট জাহাজে করে সিঙ্গাপুর বা অন্য কলম্বো থেকে আমাদের নিয়ে আসতে হয়। এটা অনেক বেশি ব্যয়বহুল, সময় সাপেক্ষ। জাপান কিন্তু একটা দেশ যেটা অত্যন্ত, আমি আগেই বলেছি, খুব সহজ শর্তে ঋণ দেয়। জাপান এই জন্য আমাদের কাছে খুব নিরাপদ মনে হয়। জাপানি প্রকল্পে দেশীয় ঠিকাদার দুর্নীতি করেছে এমন কোনো প্রমাণ আমিও কখনো শুনিনি। একনেকে অনুমোদন দেয়া হয় ঢাকা রংপুর মহাসড়কের প্রকল্প শেষ করতে। ১১,৫৬০ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর ওপর সড়ক কাম রেল সেতু নির্মাণ প্রকল্প হাতে নিল সরকার। এছাড়া ঢাকা শহরের চাপ কমাতে সিটি কর্পোরেশন ও পৌর এলাকার নাগরিক সুবিধা বাড়ানোর কথাও জানান উপদেষ্টা। কালুরঘাট কর্ণফুলী নদীর উপর একটা নতুন রেল এবং গাড়ি দুটোই চলবে, এরকম একটা প্রকল্প। এই প্রকল্প সবগুলোই কিন্তু আগামী বছরে একটা বরাদ্দ আছে, সেটা আমরা মঞ্জুর করেছি, কিন্তু এই প্রকল্পগুলো সব বেশ কয়েক বছর ধরে চলতে হবে। ঢাকা ভিত্তিক যেই নগরায়ন হয়েছে, নগরায়নের বিকেন্দ্রীকরণ আমাদের করতেই হবে। সেজন্য অন্তত বিকেন্দ্রীকরণের দিক থেকে বাইরের যেই জেলা শহরগুলো আছে, যেই বড় সিটি কর্পোরেশনগুলো আছে, এগুলোর যদি সুযোগ সুবিধা বাড়ানো যায়,
এটা একটা বেশ বড় প্রকল্প এবং বহুদিন ধরে চলবে। একনেক সভায় 24,412 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 2টি নতুন প্রকল্প রয়েছে। বিদেশি অর্থায়নটা আমাদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। থমকে গেল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের উদ্বোধন। সম্ভাব্য দিনক্ষণও চূড়ান্ত করতে পারছেন না বেবিচক। প্রকল্পের বাস্তবায়নে ধীর গতি নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। এতে সরকার রাজস্ব আদায়ে পিছিয়ে পড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর আশাহত প্রবাসীদের দাবি দ্রুত চালু করা হোক বিশ্বমানের এ টার্মিনাল। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ না করেই গত বছর অনেকটা তড়িঘড়ি করেই সফট ওপেনিং করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই 3য় টার্মিনালের। কথা ছিল 1 বছর পরেই চলতি মাস থেকে শুরু হবে যাত্রী সেবা, কিন্তু বাস্তবতায় ফিকে হয়ে গেছে উদ্বোধনী ডামাডোল। 2023 সালের 7 অক্টোবর বেশ ঘটা করেই সফট ওপেনিং করা হয়েছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ধিত নান্দনিক এই টার্মিনালের। অভিযোগ রয়েছে প্রকল্পে এই ওপেনিং অনুষ্ঠানের ব্যয় ধরা না থাকলেও শুধু রাজনৈতিক বিলাসিতায় মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে বেবিচককে। সে সময় 10% কাজ বাকি রয়েছে জানিয়ে 1 বছরে তা শেষ করার কথা বলেছিল কর্তৃপক্ষ। তবে সবই যেন অসারের তর্জন গর্জন। বেবিচক সূত্র বলছে বছর পার হলেও চূড়ান্ত হয়নি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি পার্টনার। বাকি রয়েছে মেশিন টু মেশিন সংযোগ সহ ক্যালিব্রেশনের 2% কাজ। থার্ড টার্মিনালের মধ্যে স্ট্রাকচারাল কাজ চলছে, 98.6% মতো শেষ হয়েছে। আর বাকি কাজগুলো সিস্টেমে আনতে আনতে ফেব্রুয়ারি মার্চ চলে আসবে। টার্মিনালের 2,30,000 বর্গমিটার অবকাঠামো দৃশ্যমান হলেও সেবা কবে শুরু তা নিয়ে ধোঁয়াশায় বিশেষজ্ঞরা। ওপেনিং এর পরে কিন্তু অনেক দিন পার হয়ে গেছে, এখনো কিন্তু আমরা কোনো দেখছি না বা বুঝতে পারছি না এটা কবে নাগাদ হতে পারে। তো এইটার সাথে কিন্তু আমাদের অনেক কিছু জড়িত আছে, তো সেই জায়গাটা মনে হয় খাত সংশ্লিষ্টরা বলছেন দ্রুত চালু হলে শুধু সরকারের লাভই নয়, নতুন গতি পাবে এভিয়েশন ও পর্যটন শিল্প। তো ফ্লাইট যদি আমরা বেশি কভার করতে পারি, আরও অনেক এয়ারলাইন্স বাংলাদেশে আসবে এবং এটা কিন্তু আমাদের ইকোনমিতে যেভাবে আপনার একটা ভ্যালু অ্যাড হবে, হোটেল ব্যবসায়ী বা ওইখানকার যারা স্থানীয় ব্যবসায়ী আছে তাদের একটা বেনিফিট হবে। এদিকে দীর্ঘ অপেক্ষার পালা শেষ করে টার্মিনাল চালুর দাবি জানিয়েছেন প্রবাসীরা। এইখানে আইসা যে সমস্যার মধ্যে আমরা পড়ি, তো ওইটা চালু হলে আমাদের জন্য অনেক ইজি হবে, অনেক ভালো হবে। কিন্তু এখনো চালু কেন হচ্ছে না এই জিনিসটা এখনো বুঝতে পারতেছি না। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশায় নির্মিত এই টার্মিনাল শুধু যাত্রী পারাপারের জন্য নয়, বাণিজ্য সম্প্রসারণ, রাজস্ব আয়ে গতি বাড়ানো সহ জড়িয়ে রয়েছে বিশ্ব এভিয়েশন খাতে বাংলাদেশের ভাবমূর্তিও। এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। আগামী 15 অক্টোবর প্রকাশ হবে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। 15 অক্টোবর সকাল 11টায় স্ব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা একযোগে এই ফলাফল প্রকাশ করবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার জানান, সকাল 11টা থেকেই পরীক্ষার্থীরা খুদে বার্তার মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন। এবারের এইচএসসিতে যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফল নির্ধারণ করা হবে। আর যেসব বিষয়ের পরীক্ষা হয়নি সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে। ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যে শিক্ষার্থীরা ট্রান্সক্রিপ্ট পাবেন বলেও জানান তপন কুমার সরকার। আগামী 15 অক্টোবর সকাল 11টায় উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। 600 বোর্ডের চেয়ারম্যান মহোদয়গণ একযোগে তার নিজস্ব বোর্ড থেকে এই রেজাল্ট প্রকাশ করবেন। যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলো উত্তরপত্র মূল্যায়ন এবং যেগুলোর পরীক্ষা হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। আমরা রেজাল্ট প্রকাশের 1 মাসের মধ্যে ট্রান্সক্রিপ্ট আমরা দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ফেসবুকে পোস্টের জেরে ওএসডির পর এবার লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি না মানলে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও আন্দোলনে নিহত আবু সাইদকে নিয়ে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির ফেসবুক স্ট্যাটাস নিয়ে সারা দেশে চলছে আলোচনা সমালোচনা। তবে ফেসবুক পোস্টের বিষয়ে তাপসী তাবাসসুম উর্মি সাংবাদিকদের বলেন, তার অবস্থান এ বিষয়ে পরিষ্কার। আমি যখন দেখবো আমার দেশের উপর কোনো থ্রেট চলে আসতেছে
আমি মনে করব আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সেই বলাটাই আমার দায়িত্বশীলতা। পোস্টটা ডিলিট হয়নি, পোস্টটা অনলি মি করে রেখেছি। এদিকে উর্মির স্থায়ী বহিষ্কার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তারা রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় ঘেরাও সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। যেখানে সারা দেশের মানুষ আবু সাইদের যে আত্মত্যাগে চোখ দিয়ে মানুষের ঝরঝর করে পানি পড়ছে, তাকে এইভাবে কটূক্তি করাটা আমরা কোনোভাবেই পড়তে পারছি না। এই উর্মিকে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। আইনজীবীরা বলছেন একজন সরকারি কর্মকর্তার এমন মন্তব্য পুরোপুরি আইন পরিপন্থী। ছাত্ররা যে প্রাণ দিল, সেই ছাত্রদের প্রাণ দেওয়ার প্রতিও তো একজন শিক্ষিত মানুষ হিসেবে শ্রদ্ধাবোধ থাকা দরকার, সেটাও কিন্তু উনি রাখতে পারলেন না। এদিকে সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বিএনপি কর্মী আমিনুল হত্যা মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় পল্টন থানার আরেক মামলায় সাবেক 2 সচিব নজিবুর ও আমিনুলকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। বিকেলে সিএমএম আদালতে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন। এর আগে আদালত প্রাঙ্গণে আসামিদের ওপর ডিম ছোড়ে বিএনপি কর্মীরা। সোমবার বেলা 2:30 সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 2022 সালে বিএনপি কর্মী আমিনুলকে হত্যার মামলায় গ্রেফতার দেখানো হয়। আদালতে তোলার সময় তার উপর চওড়াও হয় বিএনপি কর্মীরা। সাবের হোসেনের বিরুদ্ধে দেয় স্লোগান, বাঁধে হট্টগোল। এরপর শুরু হয় শুনানি। এ সময় জামিন আবেদন করেন আসামি পক্ষ, তবে জামিন নামঞ্জুর করে সাবেক পরিবেশ পরিকল্পনা মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মকবুল নামে একজন নেতাকে কর্মীকে হত্যা করা হয়েছিল, এর নেতৃত্বে ছিল, পরিকল্পনায় ছিল সাবের হোসেন চৌধুরী। বিজ্ঞ আদালত এই মামলায় তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক জননিরাপত্তা সচিব আমিনুল খানকে সিএমএম কোর্টে আনা হয়। 10 দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মাহবুবুল হক 3 দিন রিমান্ড আবেদন দেন, নামঞ্জুর করেন জামিন আবেদন। সচিব উনি নিজেই বলেছেন উনি অনেক আগেই অবসরে গিয়েছেন এবং এনবিআর এর চেয়ারম্যান নজিবুর রহমান উনি অনেক আগেই অবসরে গিয়েছেন। এইসব ঘটনা ঘটার আগেই তারা অবসরে গিয়েছেন, সুতরাং তাদের এইসব ঘটনায় সম্পৃক্ত থাকার কোনো ধরনের সুযোগ নেই। এর আগে সকালে রাজধানীর চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজি সেলিম সহ 3 জনকে নতুন করে গ্রেফতার দেখিয়েছেন আদালত। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় গ্রেফতার সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বিগত 3টি সংসদ নির্বাচন বাতিল ও নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। একই সাথে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবিও করেন তিনি। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের 5ম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত সংহতি সমাবেশে একথা বলেন হাসনাত। একই দিন আলাদা অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ছাত্রলীগের কর্মীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। আবরার হত্যাকাণ্ডের 5ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আবরার ফাহাদ স্মৃতি সংসদ রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশের আয়োজন করে। এতে অংশ নেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। নিষ্ঠুর সেই 6 অক্টোবরের স্মৃতিচারণ করে তিনি আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত 3 সংসদ নির্বাচন বাতিলের দাবি তোলেন। এইসব সংসদ সদস্যকে কেন রাষ্ট্রদ্রোহী মামলায় জড়ানো হবে না? তাদের সম্পদ কেন বাজেয়াপ্ত করা হবে না? গত 3টা ইলেকশনকে আমাদের বাজেয়াপ্ত করতে হবে, 3টা ইলেকশনকে অবৈধ ঘোষণা করতে হবে, আমাদের সংবিধানকে বাতিল করতে হবে এবং আমাদের পুরনো সংবিধানের যেই রাষ্ট্রপতি রয়েছে তাকে দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করতে হবে। ভারতের বসে বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন উল্লেখ করে ছাত্রলীগের রাজনীতি বাতিলেরও দাবি জানান হাসনাত। একই স্থানে আবরারের স্মরণে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বাংলাদেশের পররাষ্ট্র নীতির প্রশ্নে বক্তারা বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে
ময়মনসিংহ নেত্রকোনায় নতুন করে প্লাবিত হচ্ছে ভাটি অঞ্চল। পানি কমতে শুরু করলেও শেরপুরে কমেনি ভোগান্তি, ফুটে উঠছে ক্ষতচিহ্ন। বিশ্বের 500 প্রভাবশালী মুসলিমের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তালিকায় শীর্ষ 50 ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন। জর্ডানের রাজধানী আম্মান ভিত্তিক দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারে তালিকা প্রকাশ করেছে। ধর্মীয় চিন্তাভাবনা, রাজনৈতিক নেতৃত্ব, শিল্প ও সংস্কৃতি এবং দেশ ও দেশের বাইরে মুসলিম সম্প্রদায়কে প্রভাবিত করেন এমন ব্যক্তিরা এ তালিকায় স্থান পান। অর্থনৈতিক উন্নয়নে অবদান ও বৈশ্বিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদানের জন্য ডক্টর ইউনূসকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারের পুজোয় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, আগে জামিন পাওয়া জঙ্গিরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারিতে আছে। এ সময় আইজিপি আরও জানান, 5 আগস্টের পর যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি তাদের তলব করে কৈফিয়ত চাওয়া হচ্ছে। বুধবার ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আরাধনা। মণ্ডপে মণ্ডপে এখন সাজ সাজ রব। বরাবরের মতো এবারও জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে সাড়ম্বরে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এরই অংশ হিসেবে সোমবার দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন পুলিশের আইজিপি। ঘুরে দেখেন নিরাপত্তার প্রস্তুতিমূলক দিকগুলো। পরিদর্শন শেষে গণমাধ্যমে কথা বলেন পুলিশ প্রধান। তিনি জানান, দেশে এবার 31,000-এর বেশি পূজা মণ্ডপে নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে এবং উৎসমুখর পরিবেশে পূজা উদযাপন হবে। বোধন এবং ষষ্ঠী পূজা থেকে সকল পূজা মণ্ডপে আনসার ভিডিপি মোতায়েন হবে। পুলিশের যে স্ট্রাইকিং ফোর্স, টহল ফোর্স, তারাও মোতায়েন থাকবে। যদি কেউ অপতৎপর চালায় সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সবার মত প্রকাশের স্বাধীনতা থাকলেও কেউ যাতে ফায়দা নিতে না পারে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হবে বলে জানান আইজিপি। নিরাপত্তা সংখ্যা এটা আমাদের কাছে কোনো ডেফিনিট কোনো কিছু নাই, তারপরেও আমরা সতর্ক থাকতে চাই। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের অপতৎপরতা কোনো সুযোগ নাই। কেউ জঙ্গি তৎপরতা করবে বা আইএসআই বা অন্য কোনো সংগঠনের ভাবাদর্শে চলবে সেটার কোনো সুযোগ নাই। জঙ্গির কথা বলা হচ্ছে এবং যারা জামিনের কথা বলা হচ্ছে তাদের উপর আমাদের নজরদারি সেটি কিন্তু অব্যাহত আছে। কেউ যদি জঙ্গি কার্যক্রমে জড়িত হয় সেই ক্ষেত্রে তাদেরকে বিহাইন্ড দ্য বার্স থাকতে হবে। পুলিশের হারানো মনোবল ফিরে আসতে শুরু করেছে বলেও জানান ময়নুল ইসলাম। যারা গরহাজির সদস্য ইতিমধ্যে তাদেরকে তাদের যে ডিপার্টমেন্টের অ্যাকশন সেটা কিন্তু শুরু হয়েছে। তাদেরকে কৈফিয়ত তলব করা হয়েছে, তারা কেন গরহাজির, তাদেরকে হাজিরের জন্য নোটিশ করা হয়েছে এবং তারা যদি না আসে আমাদের ব্যবস্থা ক্লিয়ার, তাদেরকে চাকরিতে রাখার কোনো সুযোগ নাই। সীমান্ত এলাকায় বিজিবি আর উপকূলে কোস্টগার্ডের পাশাপাশি সশস্ত্র বাহিনীও এবারের পূজায় মাঠে থাকবে বলে জানান পুলিশ প্রধান। সশস্ত্র বাহিনী প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি অঞ্চলে মোতায়েন আছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে, দেশের মাটিতে সাকিবের অবসরের সম্ভাবনা বললেন বিসিবি সভাপতি। ইতিবাচক সাড়া মিলেছে সরকারের পক্ষ থেকে। মাঠ ও অনুশীলনে নিরাপত্তা দেবে বোর্ড। আওয়ামী লীগ জনগণের টাকা বিদেশে পাচার করেছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে এখনো ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান। রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করল বিএনপি। এতে অংশ নেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করে বলেন, স্বৈরাচারের সহযোগীদের বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হচ্ছে। কেউ কেউ যখন এই স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলেন তখন বিপজ্জনক বার্তা যায় জনগণের কাছে। যখন কোনো উপদেষ্টা বলেন যে তাদেরকে নিজেদের ঘর গুছানোর জন্য, তখন সেটি
অত্যন্ত বিপজ্জনক বার্তা যায়। এদিন জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে আখ্যা দেন। তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে দ্রুত নির্বাচন কমিশন সংস্কার করে ভোটের রোডম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগ আমার সদরি আলমকে ফেরত দেয় নাই, আওয়ামী লীগ আমার ইলিয়াস আলীকে এখনো ফেরত দেয় নাই। তারা কোথায় রেখেছে তাকে কোনো উত্তর আমরা আজও পাইনি। তাই সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে বাংলাদেশে আরো 20 বছর পিছিয়ে যায়। বিদেশে বসে শেখ হাসিনা যেন দেশে অস্থিরতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান বিএনপি নেতাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। উজানের পানি নামলেও ময়মনসিংহ ও নেত্রকোনায় নতুন করে প্লাবিত হয়েছে ভাটি অঞ্চল। 3 জেলার লাখ লাখ মানুষ এখনও পানিবন্দী থাকায় দুর্ভোগ কাটেনি। অনেক এলাকায় এখনও ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন বানভাসী মানুষ। এদিকে বৃষ্টি না হওয়ায় শেরপুরে কমতে শুরু করেছে বানের পানি। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষত। আবাদি ফসল নষ্ট হওয়ায় দিশেহারা হাজার হাজার কৃষক। দেখতে অনেকটা দ্বীপের মতো মনে হলেও আসলে এটি নেত্রকোনার বন্যা দুর্গত এলাকার চিত্র। জেলার কংস, সোমেশ্বরী, উদ্বাখালী নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়ে অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এমন অবস্থায় কিছু কিছু এলাকায় ত্রাণ পৌঁছালেও অধিকাংশ এলাকায় এখনও কোনো সহায়তা মেলেনি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 4 উপজেলার 186টি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তলিয়েছে প্রায় 12,224 হেক্টর ফসলি জমি। বাড়ি ঘরে এদিকে যা আছে সব শেষ। এই পুকুরগুলা তো বিরাট ক্ষতিগ্রস্ত। ঘর বাড়ি, গরু ছাগল, ধান, হাঁস, মুগামুগি, আমার অনেক অসহায় অবস্থায় পড়ছি। সড়ক মাঠঘাট ডুবে করুণ অবস্থা ময়মনসিংহ। হঠাৎ বন্যায় দিশেহারা হয়ে পড়েছে স্থানীয়রা। অনেক বাড়ির ভেতরেই চলাচল করতে হচ্ছে নৌকা নিয়ে। কেউ কেউ ছুটছেন আশ্রয়ের খোঁজে। 3 দিন যাবত আমরা এলাকাতে পানি, কিন্তু সব বাড়ি ঘর পানি ডুবাই গেছে। বর্তমানে আমরার অবস্থা খুব ভয়াবহ। তো এটা করা সব শেষ হয়েছে। 130 বছর বয়স আমার। হালুয়াঘাট ও ধোবাউড়া এলাকাগুলোতে পানি কমলেও নিচু এলাকায় পানি বাড়ছে। নতুন করে প্লাবিত হয়েছে জেলার ফুলপুর উপজেলার 2টি ইউনিয়ন। পানিবন্দী অবস্থায় দিন পার করছেন 3 উপজেলার 1.5 লক্ষাধিক মানুষ। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। শেরপুরে বন্যার পানি নামতে শুরু করলেও এখনও দুর্ভোগ কমেনি মানুষের। এখন পর্যন্ত পানিতে ডুবে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা পরবর্তী পুনর্বাসন দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। লাবিব হাসান, সময় সংবাদ। চলতি বছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল জিতলেন মার্কিন জীববিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুফকুন। মাইক্রো RNA এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিনের কার্যকলাপ কিভাবে নিয়ন্ত্রিত হয় তার একটি মৌলিক নীতি আবিষ্কারের জন্য এই 2 বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়। 2024 Nobel Prize in Physiology or Medicine jointly to Victor Ambros and Gary Ruvkun. এবছর নোবেল পুরস্কারের সূচনা হলো চিকিৎসা শাস্ত্রে পুরস্কার জয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে। চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদান রাখায় এবছর যৌথভাবে নোবেল পুরস্কার জিতলেন যুক্তরাষ্ট্রের ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুফকুন। সুইডেনের রাজধানী স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে তাদের নাম ঘোষণা করা হয়। মাইক্রো RNA এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিনের কার্যকলাপ কিভাবে নিয়ন্ত্রিত হয় তার একটি মৌলিক নীতি আবিষ্কারের জন্য তারা নোবেল পেলেন। 1953 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের হ্যানোভারে জন্ম নেন ভিক্টর অ্যামব্রোস। তিনি 1979 সালে MIT থেকে PhD ডিগ্রি পান। আর 1952 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বার্কলিতে জন্ম নেন গ্যারি রুফকুন। তিনি 1982 সালে হার্ভার্ড থেকে PhD ডিগ্রি লাভ করেন। চিকিৎসা বিজ্ঞানের নোবেল ঘোষণার পর মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেল ঘোষণা করা হবে। শুক্রবার শান্তিতে এবং 14 অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেশের মাটিতেই অবসর নিতে পারেন সাকিব আল হাসান, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাকিবের নিরাপত্তার বিষয়ে সরকারের পক্ষ থেকে মিলেছে ইতিবাচক সাড়া। তবে স্টেডিয়ামে তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বোর্ড। সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। আমি যেটা ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট, আমার হাতে ক্ষমতা খুব কম। আমার কথা লিখে সাকির ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন
আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার মানে দায়িত্বটা নেয়ার, ওটা যখন আমরা পেয়েছি। আর আমাদের যতটুকু ক্ষমতা, যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে, ও মাঠে খেলবে, ওই যে ওইখানে আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে, ওখানে যাবে, এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকায় মানুষের চাপ কমাতে বিশ্বব্যাংকের ঋণে নতুন প্রকল্প অনুমোদন। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের খরচ বাড়ল 6,500 কোটি টাকা। কর্ণফুলীর ওপরে হবে সড়ক রেল সেতু। 15 অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ জানা যাবে খুদে বার্তার মাধ্যমে। পরীক্ষা না হওয়া বিষয়গুলোর ক্ষেত্রে ভিত্তি ধরা হবে এসএসসির রেজাল্টকে। এবং আবু সাইদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম। চাকরিচ্যুতির দাবিতে রংপুরে বিক্ষোভ। এই ছিল সন্ধ্যার সময়ের সঙ্গে থাকুন সময়ের।